ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের সেখানে যুক্ত হওয়ার কথা ছিল। সেটি আসলে হয়নি। ট্রাম্প বলেছেন, পুতিন এবং আমি একসাথে না থাকলে আসলে কিছুই হবে না। এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনিও বলেছেন, শান্তি আলোচনার যদি ফল আসতে হয় তাহলে ট্রাম্প এবং পুতিনের সরাসরি বৈঠক প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে তিনি এবং পুতিন যদি আলোচনা না করেন, লোয়ার লেভেলের আলোচনা দিয়ে আসলে কোনো সমাধান হবে না। এবং এটা আনফর্চুনেট আমাদের জন্য, যে স্পেশালি আমেরিকার জন্য, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন লেভেলে রিপ্রেজেন্টেশন হতে পারে। এটা তো আমেরিকা তো একনায়ক কোনো রাষ্ট্র না। রাশিয়া আরো কিছু তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আদায় করার জন্যই আরো কিছু সময় তারা নিচ্ছে। Emolument, which means profit, benefits, advantages and services from foreign governments or other entities without the consent of Congress. ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের সেখানে যুক্ত হওয়ার কথা ছিল। সেটি আসলে হয়নি। ট্রাম্প বলেছেন, পুতিন এবং আমি একসাথে না থাকলে আসলে কিছুই হবে না। এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনিও বলেছেন, শান্তি আলোচনার যদি ফল আসতে হয় তাহলে ট্রাম্প এবং পুতিনের সরাসরি বৈঠক প্রয়োজন। আপনার পর্যালোচনা শুনি, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে দুইজনের সরাসরি বৈঠক হবে, শান্তি যে ফলাফলের প্রত্যাশা আমরা করছি সেটি কতটা আসলে সামনের দিকে আসবে, কূটনৈতিক প্রভাবটা কি হতে পারে? না, অনেক ধন্যবাদ। ডেফিনেটলি ট্রাম্পের এই সফরটা খুবই সিগনিফিকেন্ট, এবং এখানের একটা বড় হাইলাইট ডেফিনেটলি ছিল যে সিরিয়ার উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেটাকে উঠিয়ে নেওয়া। এটা একটা বড় বিষয়, এবং সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে ডোনাল্ড ট্রাম্প দেখা করেছেন। এটাও হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট, কারণ যার ব্যাপারে, যার মাথার একটা উপরে বাউন্টি ছিল আমেরিকার পক্ষ থেকে, সেই ব্যক্তির সাথেই দেখা করে তার প্রশংসা করা, এটা একটা ঐতিহাসিক বিষয়। এবং সাথে সাথে তুরস্ক সফর, সেটা ছিল সৌদি আরবে সফরের সময়। এবং এই মিডল ইস্ট ট্যুরের মধ্যে তুরস্কে, আপনি যেটা বললেন যে তুরস্কে জেলেনস্কি অবস্থান করছেন এখন, আমরা জানি, এবং পুটিনেরও আসার কথা ছিল। এবং এই ত্রিপক্ষীয় প্রথমে ডোনাল্ড ট্রাম্পের সাথে ওয়ান অন ওয়ান বৈঠক, এবং তারপরে পরিকল্পনাটা ছিল যে তিনজন একসাথে বসে একটা শান্তি আলোচনা করবেন। যে কোনো কারণেই হোক পুটিন আসেননি, এবং এটা না আসার কারণে ডেফিনেটলি এই যুদ্ধ বিরতিটা একটু একটা অনিশ্চয়তার মধ্যে পড়লো। এবং ডেফিনেটলি কথাটা ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে তিনি এবং পুটিন যদি আলোচনা না করেন, লোয়ার লেভেলের আলোচনা দিয়ে আসলে কোনো সমাধান হবে না। এবং এটা আনফর্চুনেট আমাদের জন্য, যে স্পেশালি আমেরিকার জন্য, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন লেভেলে রিপ্রেজেন্টেশন হতে পারে। এটা তো আমেরিকা তো একনায়ক কোনো রাষ্ট্র না। সুতরাং মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট, তিনিও আমেরিকাকে রিপ্রেজেন্ট করেন, কিংবা স্টেট ডিপার্টমেন্ট কিংবা হোয়াইট হাউসের অন্য কোনো রিপ্রেজেন্টেটিভরাও স্টেট ডিপার্টমেন্ট এবং আমেরিকাকে রিপ্রেজেন্ট করে। সেখানে রাশিয়ার একটা প্রতিনিধির সাথে আলোচনা করে কথাবার্তা আগাতেই পারে, কিন্তু রাশিয়া ডেফিনেটলি কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না। সেখানে ভ্লাদিমির পুতিনই সর্বেসর্বা, তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আমরা সেদিকেই চলে যাচ্ছি, যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই শোম্যানশিপ, তারপরে গ্র্যান্ড যে অডিয়েন্স, এই বিষয়গুলা তিনি পছন্দ করেন, এবং তিনি একটা গ্র্যান্ড কোনো একটা ঘোষণা দেওয়া এক্সপেক্ট করছিলেন। সো কি কারণে তিনি আসলেন না, যেটা বলা হচ্ছে মিডিয়ার পক্ষ থেকে যে একটা মিসকমিউনিকেশন হয়েছে যার কারণে তিনি আসেননি। এ কারণে হয়তো এটা একটু ডিলে হলো, বাট আমার ধারণা যে যুদ্ধ কারোর জন্যই মঙ্গলজনক না, এবং ইউক্রেন একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, এবং ইউক্রেনের প্রতি আমেরিকার যে সাহায্য সেটা মূলত আর কন্টিনিউ হবে না, এটা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন। সুতরাং এটা ইউক্রেনের স্বার্থের জন্য, এবং মিনারেল একটা ট্রিটি হয়েছে, সেই ট্রিটিটা দুই পক্ষের জন্যই লাভজনক মনে হচ্ছে। এটা ইউক্রেনের জন্য এটা মানে দে ডোন্ট হ্যাভ এ চয়েস, দে হ্যাভ টু অ্যাকসেপ্ট এ হিউজ অ্যামাউন্ট অফ ল্যান্ড দ্যাট দে লস্ট। কিন্তু রাশিয়া যেই বিষয়গুলা চাচ্ছিলেন, কয়েকটা মানে প্রধান বিষয়, যেমন ন্যাটোর মেম্বারশিপ থেকে ইউক্রেনকে বিরত থাকতে হবে, এবং আরো কিছু সামরিক বিষয়ে রাশিয়ার ইন্টারেস্ট ছিল, ক্রিমিয়াকে স্বীকৃতি দেওয়া রাশিয়ার অন্তর্ভুক্ত অংশ হিসাবে। সো এই বিষয়গুলা একটু ট্রিকি। এই জিনিসগুলা
হয়তো আদায় করার জন্য কোনো ধরনের এটা থেকে আরো কিছু আদায় করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে হয়তো নেগোসিয়েশন হচ্ছে, যেটা এখনো কমপ্লিট হয়নি ভ্লাদিমির পুতিনের। এখানে আরো একটা বিষয় আছে, সেটা হলো যে কোন দেশ হোস্ট করছে, কারণ তুরস্কের ডেফিনেটলি একটা ইন্টারেস্ট আছে। আমরা দেখেছি এর আগে সৌদি আরবে এরকম শান্তি বৈঠক হয়েছে ইউক্রেনকে বাদ দিয়ে, রাশিয়া এবং আমেরিকার মধ্যে। এর বাইরে আমরা দেখেছি যে কাতারেও, সো তিনটা দেশ কিন্তু মধ্যস্থতা করছে। সো এখন কার লেভারেজ কত এবং যে মধ্যস্থতা করবে তারও কিন্তু একটা বিরাট বড় পলিটিক্যাল অ্যাচিভমেন্টের মাধ্যমে হবে। সুতরাং এই বিষয়টাও এখানে আছে যে এটা কি মানে মধ্যস্থতাকারী হিসাবে কে স্বীকৃতি পাবে, এটা কি কাতার পাবে, সৌদি আরব পাবে, না তুরস্ক পাবে, এই বিষয়টাও কিন্তু এখানে প্রমিনেন্ট। বাট আমি আশাবাদী যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধটা বন্ধ হবে। এখন এখানে আমি মনে করি যে রাশিয়া আরো কিছু তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আদায় করার জন্যই আরো কিছু সময় তারা নিচ্ছে। তারা হয়তো ট্রাম্প এবং ইউক্রেনের কাছ থেকে আরো কিছু দাবি আদায় এর নিশ্চয়তা পেলেই তখন হয়তো তারা ফাইনালি একটা শান্তির দিকে, শান্তি আলোচনার পথে যাবে। যুক্তরাষ্ট্র এবং আমেরিকা এবং কাতারের মধ্যে লাখো কোটি ডলারের একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় কমপক্ষে 1,20,000 কোটি ডলার মূল্যের অর্থনৈতিক লেনদেন হবে। হোয়াইট হাউস একটু আগে একটা বিবৃতি দিয়েছে এবং কাতার কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে পৌঁছানোর পর তাকে বেশ বড় করে একটি সংবর্ধনা দিয়েছে এবং বেশ বড় একটি আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে ট্রাম্পকে সেখানে সংবর্ধনা জানানো হয়। আপনার পর্যালোচনা শুনি। জি, অনেক ধন্যবাদ। সো কাতারের সাথে আমেরিকার সম্পর্কটা খুবই ইন্টারেস্টিং। আমরা যদি দেখি যে ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প কে কাতার, আপনারা জানেন যে $400 মিলিয়ন মূল্যের একটা জেট, যেটা প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান বহরে যুক্ত হবে, সেই গিফট দিয়েছে। সো এখানে একটু বলে রাখা ভালো যে এমলমেন্ট ক্লজ বলে একটা ক্লজ রয়েছে, যে ক্লজটার মূল কথা হলো যে ফরেন কোনো এন্টিটি, ব্যক্তি, রাষ্ট্রর কাছ থেকে আমেরিকার কোনো সরকারি ইলেক্টেড অফিসিয়াল হোক, কর্মকর্তা হোক, গিফট গ্রহণ করতে পারবে না। এটা এমলমেন্ট ক্লজের আর্টিকেল 1 সেকশন 9 এবং ক্লজ 8, যেটা ইউএস কনস্টিটিউশনের মধ্যে রয়েছে। এবং এই এমলমেন্ট ক্লজ বেসিক্যালি যদি আমরা এটা পড়ি, সেটা ইট প্রহিবিটস ফেডারেল অফিসিয়ালস ফ্রম অ্যাকসেপ্টিং গিফট, টাইটেলস অর emolument, which means profit, benefits, advantages and services from foreign governments or other entities without the consent of Congress. জি, So সেখানে নাকিবুর রহমান, আমি একটু আপনার সাথে যুক্ত করি। আমি একটু আপনার সাথে এখানে দুটো বিষয় একটু মানে দুটো লাইন একটু যুক্ত করতে চাই। এই যে এই $400 মিলিয়ন যে গিফট, যেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, ডেমোক্রেটরা তো করছেনই, রিপাবলিকানরাও কিন্তু সমালোচনা করছেন। তারা বলছেন এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটা বড় রকমের একটা কালিমা হবে যদি তিনি এটি আসলে গ্রহণ করেন। কাতার তো আসলে এমনি এমনি এত বড় উপহার দিচ্ছেন না, নিশ্চয়ই এটার কোনো বিনিময় আছে। আমি আসলে সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। না, সেটাই যে দেখেন, আমরা যদি দেখি যে মানে আমেরিকান ডেমোক্রেসিটা খুব ইন্টারেস্টিং, যে এখানে করাপশনটা অলমোস্ট মানে কি বলা যায়, যে আমাদের দেশে উপদেষ্টাদের, এপিএসদেরকে বরখাস্ত করা হচ্ছে কোটি কোটি টাকার ট্রানজাকশনের কারণে। আমরা দেখছি যে এগুলা মানে গোপনে ঘুষের লেনদেন হয়। আমেরিকাতে যেটা হয় আনফরচুনেটলি, যে আপনার মনে আছে বিগত দিনগুলোতে বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্রেটিক অন্যান্য কংগ্রেসম্যান এবং সিনেটররা সিটিজেন ইউনাইটেড অ্যাবলিশ করার কথা বলছিলেন। এবং সিটিজেন ইউনাইটেডের বিষয়টা হলো যে ইন্ডিভিজুয়ালি একটা সিলিং আছে, যে আপনি সার্টেন অ্যামাউন্টের বেশি কোনো ক্যান্ডিডেটকে দিতে পারবেন না ব্যক্তিগতভাবে, সেটা হলো ক্যাম্পেইন কন্ট্রিবিউশন হিসেবে। কিন্তু আপনি যদি কোনো কর্পোরেশন হন এবং কোনো আপনি প্যাক পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে টাকা দিতে চান, এটার কোনো সিলিং নাই, আপনি মিলিয়ন মিলিয়ন ডলার দিতে পারেন। যার কারণে আমরা দেখেছি যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তারপরে এনআরএ, তারপরে আপনার এইপ্যাক কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার দিচ্ছে কংগ্রেসকে এবং সেনেটরদেরকে বিভিন্নভাবে, এবং তারা এটা লিগালি দিচ্ছে, তারা এই টাকাগুলা দিচ্ছে। কিন্তু আমরা এই কারণে আমরা দেখি যে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকান অধিকাংশ সিনেটর কংগ্রেসম্যানরা কিছু বলতে পারেন না, কারণ তারা দায়বদ্ধ, তারা টাকা নিচ্ছেন। এটা কিন্তু স্টিল একটা নিয়ম মেনে চলা। কিন্তু এইভাবে একটা ফরেন এন্টিটি, একটা ফরেন রাষ্ট্র
আমেরিকার প্রেসিডেন্টকে $400 মিলিয়ন গিফট দিবে, এটা মানে এটা পরিষ্কার আইনের লঙ্ঘন। এবং তারা তো খামাখা দিচ্ছে না টাকাটা, ওই যেটা তারা আপনি বলছেন যে আমরা যদি এই প্যাকের বিষয়টা দেখি, যে এই প্যাক হয়তো $100-200 মিলিয়ন মতো কিংবা আর একটু কম খরচ করে, এটার বিনিময়ে তারা দে গেট অ্যাবাউট $7.8 বিলিয়ন তারা এইড ইসরায়েলের জন্য পায়। সো আমরা যদি মানে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখি, যে আপনি $100 মিলিয়ন খরচ করে $7.8 বিলিয়ন যদি আপনি পান, তাহলে পরে এটা অলমোস্ট 700 টাইমস রিটার্ন হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের। একইভাবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা, এই জন্য সিটিজেন ইউনাইটেড অ্যাবলিশ করাটা আমেরিকার ডেমোক্রেসির জন্য খুব দরকার। সো এই ইভেন লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যেই যে ম্যানিপুলেশনটা হয়, আমরা এর বাইরে গিয়ে এই প্রথম ইনস্টেন্স দেখলাম যে যে বড় পরিমাণ একটা অর্থ কাতার গভর্নমেন্ট দিচ্ছে, এবং এর মাধ্যমে ডেফিনেটলি কাতার 400 মিলিয়ন যখন দিচ্ছে, এটার বিনিময়ে তারা, আপনি লিখে রাখেন যে দে হ্যাভ টু গেট অ্যাটলিস্ট 100-200% রিটার্ন, যার অর্থ যে ফিউ ট্রিলিয়ন ডলার, 40 মানে $400 মিলিয়ন দিয়ে তারা মিনিমাম পক্ষে, আমরা যদি 10 টাইমস রিটার্ন বলি তাহলে $4 ট্রিলিয়ন হয়। আমরা যদি 100 টাইমস বলি তাহলে $40 ট্রিলিয়ন হবে। এখন সময় বলে দিবে যে কি ধরনের রিটার্নটা পাচ্ছে। আমরা এর আগে দেখেছি যে বিগত প্রশাসনের সময় ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প হোটেল ছিল পেনসিলভেনিয়া অ্যাভিনিউর উপরে, সেই হোটেল সবসময় বুক থাকতো, এবং এটার মাধ্যমে ট্রাম্পকে সবাই খুশি করতো, কারণ ট্রাম্পের সাথে মিটিং এ গেলেই তিনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমরা কোথায় আছো। এবং সে সময় আমরা দেখেছিলাম যে সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সারা বছরের জন্য সবচেয়ে এক্সপেন্সিভ রুমগুলা বুক করে রাখা হতো। তো এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং ফরেন গভর্নমেন্টের ইন্টারফিয়ারেন্স, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে অন্য অন্য দেশগুলা এবং এন্টিটিগুলার যে ট্রানজ্যাকশনাল সম্পর্ক, এটার ব্যাপারে বিভিন্ন কানাঘুষা হচ্ছিল, কিন্তু এটাকে এইভাবে মানে দুর্নীতিকে এইভাবে প্রকাশ্য করে দেওয়া এবং নির্লজ্জভাবে এই কাজগুলা করা, এটা মনে হয় যে এটার একটা ফলাফল আমরা মিড টার্ম ইলেকশনে কিন্তু দেখব। এটার কারণ আমেরিকার জনগণ ডেফিনেটলি অনেক বিষয়ে চুপ থাকে, কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের সময় অনেক সময় তারা মিসগাইডেড থাকে, বিভিন্ন রাগ ক্ষোভের কারণে অনেক ইস্যুগুলা সাইডলাইন হয়ে যায়, কিন্তু ইট ক্যাচেস আপ। আমার মনে হয় যে মিড টার্মে রিপাবলিকান পার্টি একটা বড় ধরনের ভরাডুবির মধ্যে পড়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কাজগুলোর কারণে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।